মাননীয় স্পিকার, একটা ঘড়ি আছে, মাননীয় সদস্য ঘড়ি দেখে বক্তব্য দেন। সেটাই দেখছি। 10 মিনিট 3 মিনিট আছে আপনার। 3 মিনিট আছে। মাননীয় স্পিকার, যেটা আমি বলতে চাই, 152 অনুচ্ছেদে বলা হয়েছে আদেশ অবশ্যই আইন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে 3টি অবস্থান আমরা লক্ষ্য করছি। আইনমন্ত্রী 29শে মার্চ তিনি তার একটি সাক্ষাৎকারে একটি জাতীয় দৈনিকে বলেছেন, এই আদেশটি অবিকল আইনের মতো মনে হলেও কোনোটাই সাংবিধানিকভাবে বৈধ আইন নয়। যদি উনি মনে করছেন এটা আইন কিন্তু বৈধ আইন নয়। মাননীয় অ্যাটর্নি জেনারেল, তিনি তখন অ্যাটর্নি জেনারেল হননি, 18 মার্চ একটি জাতীয় দৈনিকে তিনি কলাম লিখে বলেছেন, আদেশ যে আইনের অন্তর্ভুক্ত সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 15 মার্চ এই সংসদে দাঁড়িয়ে বলেছেন, এটি না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি একটি জিনিস। এ বিষয়ে আমি সংক্ষেপে যেটা বলতে চাই, এই আইনের বৈধতা নিয়ে একটি মামলা হয়েছে হাইকোর্টে, সেই মামলায় রুল জারি হয়েছে। একটি মামলায় যখন রুল জারি হয়, কোর্ট তখন প্রকারান্তরে ডিক্লেয়ার করেন প্রিমা ফেসি এটা প্রুভড হয়েছে, এটি ল। কারণ যদি ল না হতো তাহলে এটা চ্যালেঞ্জ করে রিট করার কোনো সুযোগ নেই। কোর্ট যখন এটাকে ল বলে স্বীকার করে নিয়েছেন, আমাদের সংসদ, আমাদের আইনমন্ত্রী, আমাদের কারো পক্ষে কি সেটাকে আইন হিসাবে অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা? এখানে রুল জারি হয়েছে, স্টে হয়নি। যদি স্টে না হয়, সংবিধানের যে বাইবেল মনে করা হয় সেই মাহমুদুল ইসলামের বই কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, এখানে পরিষ্কার বলা হয়েছে, যদি কোথাও রুল জারি করা হয় কিন্তু স্টে না করা হয়, এটাকে স্টিল কনসিডার করা হবে ইন্ট্রাভাইরাস, নট আলট্রাভাইরাস। আলট্রাভাইরাস হলো আইন বহির্ভূত আর ইন্ট্রাভাইরাস হলো আইন সম্মত। সুতরাং এটা মানতে আমরা সবাই বাধ্য। এই আদেশের 10ম অনুচ্ছেদ এবং 12 অনুচ্ছেদকে লঙ্ঘন করে সরকার এবং রাষ্ট্রপতি এই আইনের ব্যত্যয় ঘটিয়েছেন, আইনের শাসনের এখানে ব্যত্যয় ঘটেছে। এখানে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে কিনা, কে তাকে এখতিয়ার দিল, কিভাবে দিল? এক্ষেত্রে এই সংসদে বলা হয়েছে জনগণের আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বলতে চাই, সংবিধান অনুযায়ী জনগণের আবেগ হলো সংবিধানের বাবা। এটা আমার কথা না, সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে জনগণের পরম অভিপ্রায় রূপে এই সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এ নিয়ে যে মামলাটি হয়েছে 13তম সংশোধনীর মামলা, আমার হাতে সময় আছে 30 সেকেন্ড, খুব বেশি বলতে পারবো না। সেখানে তৎকালীন অ্যাটর্নি জেনারেল, আজকের আইনমন্ত্রী বলেছিলেন জনগণের সাংবিধানিক ক্ষমতা কখনো পরিত্যক্ত হয় না, আর এর অবস্থান সংবিধানের উপরে। সেই মামলায় কোর্ট রায় দিয়েছিল, এই যে সংবিধানের উপরে জনগণের সাংবিধানিক ক্ষমতা আছে, এটাকে কোর্টেও চ্যালেঞ্জ করা যাবে না, এটা বিয়ন্ড চ্যালেঞ্জ। এটা নিয়ে মাননীয় স্পিকার, আমাকে আর 1টা মিনিট যদি বাড়িয়ে দেন, আমি একটি পয়েন্ট বলেই শেষ করবো। আরও অনেক পয়েন্ট, আইনি পয়েন্ট ছিল কিন্তু বলতে পারছি না। 1টা মিনিট বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, এটা 2 ঘন্টা মাননীয় সদস্য অভ্যাস খারাপ হয়ে গেছে, 40 বছর ধরে মাননীয় স্পিকার বলে আসছি, সেই জন্য মাননীয় সদস্য 2 ঘন্টার আলোচনা, অলরেডি 45 মিনিট আপনারা বলেছেন। ট্রেজারি বেঞ্চের বক্তা রয়েছে, আবার মাননীয় বিরোধী দলের নেতা আবার বলবেন, আপনাদেরও 3 জন বক্তা এখনো বাকি আছে। সুতরাং আচ্ছা ঠিক আছে, 1 মিনিট আপনি বলেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি নিয়ে একটি মামলা হয়েছিল, মহসিন রশিদ ভার্সেস বাংলাদেশ। সেখানে কোর্ট ক্যাটাগরিক্যালি বলেছিল, দিস গভর্নমেন্ট ইজ ব্যাকড বাই ইনস্ট্রুমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকড বাই দি উইল অফ দ্য পিপল। সুতরাং এখানে জনগণের রায় ছিল, জনগণের যেই ম্যান্ডেট তারা দিয়েছিল, সেদিন 3টা ম্যান্ডেট দিয়েছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন। সেই সংস্কারের যে ম্যান্ডেট জনগণ দিয়েছিল, তার আলোকেই অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্টের মাধ্যমে এই আদেশটি জারি করিয়েছে। সুতরাং এটার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার কারণেই। কেউ যদি এটা বিচার করতে পারেন, সেটা হলো বাংলাদেশের হাইকোর্ট। সেই হাইকোর্টে যতক্ষণ পর্যন্ত না এর ব্যাপারে রায় আসছে, আমাদেরকে সকলকে এই আইনটি মানতে হবে। আরও অনেক কথা ছিল, বলতে পারলাম না। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।
ধন্যবাদ মাননীয় স্পিকার এবং সংসদকে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4, সময় 5 মিনিট। ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমার সময় কমায় দেওয়ার জন্য দুঃখিত। মাননীয় স্পিকার, আমরা কেউই অস্বীকার করি না যে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যেটাই আমরা বলি, এইটা যে ফেসিবাদ থেকে আমরা সবাই মুক্ত হয়েছি একথা তো অস্বীকার করার কারই উপায় নেই। এবং আমরা দীর্ঘ 16 বছর যদি আমরা 11 সরকার ধরি তাহলে প্রায় 18 বছর এই দেশের মানুষ ফেসিবাদের কবলে ছিল, ফেসিবাদের জুলুম নির্যাতনের শিকার আমরা ছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যিনি সংসদ নেতা, তিনিও সেই 11 সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। দীর্ঘ সংগ্রামের পর যখন ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী পলায়ন করে চলে গেলেন বাংলাদেশ থেকে, তখন একটি সাংবিধানিক সংকট দেশে তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানে নাই, তাহলে সরকার গঠিত হলো কিভাবে? খুবই পরিষ্কার, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই, এই আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। তাহলে বোঝা যায় সব জিনিস সব সময় সংবিধান ছাড়াও চলেছে। আজকে যে গণভোটের ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে, 77 সালে গণভোট হয়েছে, এরশাদের সময় হয়েছে, 91 সালেও গণভোট হয়েছে, এবং এই কোনো গণভোটের কথাই সংবিধানে ছিল না, কিন্তু গণভোট হয়েছে এবং সেই গণভোট অনুযায়ী কিন্তু আমরা দেখেছি কার্যকরও হয়েছে। কাজে এবারও প্রায় 70 ভাগ মানুষ এই জুলাই বিপ্লবের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের রায় দিয়েছে। আমাদের মাননীয় সরকারি দলের একজন সদস্য বলেছেন যে 51 ভাগ পরিবর্তনের পক্ষে, সংশোধনের পক্ষে মত দিয়েছে। 51 ভাগ শক্তিশালী না 70 ভাগ শক্তিশালী? এটা তো খুব পরিষ্কার, এটা সবাই বুঝবে যে 70 ভাগ অনেক শক্তিশালী। সম্মানিত মাননীয় স্পিকার, আমাদের একজন সরকার দলীয় সদস্য বলছেন আমরা ভারতের সাথে রাইতে মিটিং করি। বাংলাদেশের জনগণ জানে কে কোন দল কারা ভারতের সাথে মিটিং করে, কাদের সাথে আত্মীয়তা, ভারতের কাদের আত্মীয় স্বজন এখন পলায়ন করে ভারতে আছে, এবং আগে কারা যায় ভারতে ছিলেন, এসবই বাংলাদেশের মানুষ জানে। কাজেই এইগুলি বলে আজকে সংবিধান সংস্কারের যে অভিপ্রায় বাংলাদেশের মানুষের রায়, এই রায় থেকে বিরত থাকা আমি সমীচীন বলে মনে করি না। আমরা আজকে যারা এখানে আজকে সরকারি দল এবং বিরোধী দলে ছিলাম, আমরা কিন্তু সবাই এই ফেসিবাদের জুলুম নির্যাতনের শিকার। আজকে সংস্কারের মধ্যে যে কথা বলা হয়েছে, সুপ্রিম কোর্টকে আলাদা সচিবালয়ের মধ্যে, বিচার ব্যবস্থাকে আলাদা সচিবালয়ের মধ্যে নিয়ে যাওয়া। দেখেন আজকে প্রধান বিচারপতি একজন দলীয় লোক ছিলেন খায়রুল হক, কেয়ারটেকার সরকারকে লণ্ডভণ্ড করে দেওয়ার কারণেই এই ফেসিবাদী সরকার দীর্ঘায়িত হয়েছে। কাজেই আমরা চাই, সবাই মিলেই চাওয়া উচিত, আমাদের সবার অভিপ্রায় আমাদের এই বাংলাদেশ ভালো চলুক, আমরা সবাই মিলেই এই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলব। কাজেই দেশের প্রয়োজনে, সংবিধান তো কোনো কোরআনের বাণী নয়, কোনো ওহী নয়, জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়। কাজেই জনগণের প্রয়োজনে সংবিধান সংস্কার করা কোনোই অসুবিধা থাকার কথা নয়। এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে এই অনুরোধ রাখতে চাই, আমরা যারা দেখেন সংবিধানের কথা, আমার খালি বারবার চোখ যেতেছে হলো সময়ের দিকে, ঘড়ির দিকে। আসলে সংবিধানের কথা আমরা বলছি, আমাদের একজন সদস্য বলেছেনও, আমার এখনো স্পষ্ট মনে আছে, সংবিধানের কথা বলে আমাদের উপর, বিরোধী দলের উপর যে জুলুম নির্যাতন চালানো হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমরা যদি আবার সুযোগ পাই এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। উনি তো বলছিলেন, তাহলে কি ওনার কথা কি একেবারেই অমূলক ছিল? শুধু তাই নয়, আমরা সব সময় লক্ষ্য করেছি সরকারে যারাই থাকে তারা সব কিছুকে দলীয়